অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও কিন্তু পরিচয় দিতে লজ্জা পায়। টাকা আমাদের এই দৈনন্দিন জীবনের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, টাকা ছাড়া আমাদের জীবন যেন একেবারেই মূল্যহীন। বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা থাকা একান্ত জরুরি, সেগুলো বেশ কিছু কারণের জন্য। তো যাই হোক, অনেক গল্পই হবে তোমাদের সাথে। আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো কাল রাত্রে জানো তো, ঘুমটা অনেকটা ভালো হয়েছিল, আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল, সেই জন্য আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। সূর্য দেবতা মাথার উপরে উঠে পড়েছে, মানে এনার্জি লেভেলটাকে ধ্বংস করার জন্য। সকাল সকাল সে এতটা রেগে মেগে কেন ওঠে বুঝতে পারি না জানো। তবে আবহাওয়াটা না একটু হলেও অন্যরকম, ওই বৃষ্টি হবে হবে ভাব, জানি না বিকেলের দিকটাতে কি হবে। তো যাই হোক, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, আগে উঠে বাসি নাইটিটা কেচে নিয়েছি, তারপর ব্রাশ ট্রাশ করে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওদিকে জানালাটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। ওই ঝুলটুল জমে আর কি, ভালোভাবে তো ডিপ ক্লিনিং করা হয় না। যেটা করা হয় না সকাল সকাল, মিথ্যে কথা তোমাদের কাছে বলে আমার কোনো লাভ নেই। তো যাই হোক, চলো ওদিক থেকে ঝাড়ু দিয়ে জানলাটাকে একটু ঝুল ঝেড়ে নিয়েছি, তারপরে ওই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, আগে আমরা শুনতাম দিদা ঠাকুমাদের কাছে যে সকালবেলাতে আর যাই হোক বাসি ঘর কিন্তু রাখতেনি, এই যে সূর্যের আলোটা বাসি ঘরে পড়া নাকি খারাপ। তবে এখন তো সে যুগ পাল্টে গেছে, এখন আমরা সবাই মডার্ন হয়েছি, সেই জন্য পুরানো দিনের কথা কিন্তু আমরা আর মানি না। তবে যুগ যতই উন্নত হোক, যারা সেই পুরানো চিন্তাভাবনার মানুষ, তাদের কিন্তু চিন্তাভাবনাগুলো সেরকমই আছে। যেমন আমাদের বাড়িতে মোটামুটি ভোর 4টের সময় উঠে ঘরটার কিন্তু ঝাড় দিয়ে দেওয়া হয়। তবে আমি যেহেতু এই পাকা ঘরটাতে থাকি, সেই জন্য কি হয়, ওই ঘরটাতে আমার যদি উঠতে দেরি হয়, পূব দিকের আকাশ থেকে সূর্য উঠলে আগে ওই ঘরটাতে সূর্যের আলো প্রবেশ করে। তো যাই হোক, চলো ওদিক থেকে ঘরটার পরিষ্কার করে তারপর একটু চা করে নিয়েছি। 2 কাপ চা করেছি, 1 কাপ বরের আর 1 কাপ আমার। বিস্কুট আজকে আমাদের খাবারটা ছিল না জানো তো, সেই জন্য আমার ছেলের যে খাওয়ার বিস্কুটটা ছিল সেটা দিয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চাটুকু খেয়ে তারপর এই যে আলনাটাকে গোছাতে এসেছি। না গো, আলনাটা যে খুব বেশি নোংরা হয়েছে তা নয়, কিছু জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো আলনাতে গুছিয়ে রাখা হয়েছিল না, সেগুলোকে আলনাতে গুছিয়ে রাখছি। আর বরের প্যান্ট আর জামাটা একটু গুছিয়ে রাখছি। সমস্ত কিছু গোছাতে পারলেও বরের জামাটা না আমি গোছাতে পারি না, ওটা আমার দ্বারা সঠিক ভাঁজ হয় না, সেই জন্য ওটাকে আলতোভাবে ধরে একটু গুছিয়ে নিয়েছি। সব কটা গামছায় আলনাতে রেখেছি, তবে ওই যে গামছাটা খাটে মেলে দিয়েছি ওটা একটু ভেজা ভেজা ছিল, সেজন্য ওটাকে খাটে মেলে দিয়েছি। খুব ভেজা ছিল না যে ওটাকে রোদে দিতে হবে। চলে এলাম একটু রান্নাঘরে। ওদিক থেকে ভাত হয়ে গেছে, একটা হাঁড়িতে জল গরম হচ্ছে, আর একটা জায়গাতে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। এখানে একটু কুমড়ো শাক রাখা আছে কেটে, আর এদিকে একটু আলু কেটে রাখা আছে। আর আরও কিছু রান্না হবে, সেটা পরে হয়তো হবে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিক থেকে একটা মানি প্ল্যান্ট গাছ নতুন লাগিয়েছি, গাছটা কিন্তু ভালো গ্রো করে গেছে। তবে এতটা গরমে জানো তো, বেশ কিছু মানি প্ল্যান্টগুলো না নেতিয়ে পড়ছে, এগুলোতে একটু জল দিয়ে নিলাম। আর এই যে মানি প্ল্যান্টের পাতাগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, সেগুলোকে একটু ভেজা কাপড়ের সাহায্যে মুছে গুছে নিচ্ছি আর কি। বাবার বাড়িতে হাতে গোনা কয়েকটা কাজ ছাড়া খুব বেশি কাজ আমার থাকে না, তবুও না চুপচাপ বসে না থেকে বেশ কিছু কাজকর্ম কিন্তু একটু একটু করে করার চেষ্টা করি। আর মাকে খুব সামান্য পরিমাণে হলেও একটু সাহায্য করার চেষ্টা করি। ওদিক থেকে ওষুধ দেখলে ছেলের কত ওষুধ, ছেলের আর আমার দুজনের শরীরটা বেশ খারাপ, সেই জন্য ওষুধ আনা হয়েছে। এই মুহূর্তে রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। বর ফোন করে বলেছে যে রিমি তুমি রেডি হও, আমি 2 মিনিটে আসছি। তার 2 মিনিট এইভাবে যে আধ ঘন্টায় পরিণত হবে ভাবতে পারিনি। অনেকক্ষণ ধরে বসেছিলাম, শেষ পর্যন্ত দেখলাম যে না, বিরক্ত ধরে যাচ্ছে। একটা মেয়ে মানুষের জন্য একটা পুরুষ মানুষ অপেক্ষা করে, কেন কি মেয়ে মানুষদের সাজতে গুজতে অনেকটা দেরি হয়, আর আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। আমার বরের সাজতে গুজতে দেরি হয় আর আমি সেজে গুজে বসে থাকি। তো শুধু
বসে থাকবো। আমি ভাবলাম যে ডাক্তারের কাছে যাওয়ার আগে তাহলে যতটা টাইম আছে কাজগুলো করে নিই, ততক্ষণে আমার বর হয়তো চলেও আসবে। সেই জন্য ওদিকে দরজাটাকেও পরিষ্কার করে নিয়েছি, ফ্যানটা তো বেশ নোংরা হয়েছিল সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে প্রত্যেক দিনের যে কাজকর্ম সেটাই করছি। তবে চলো এবার আলোচনা করি ব্লগের বিষয়বস্তু সম্পর্কে। দেখো, বাবার বাড়ির আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, হতে পারে গরিব, মধ্যবিত্ত বা বড়লোক, একটা মেয়ের জানো তো অবশ্যই করে বাবার বাড়ির আর্থিক অবস্থার দিকে নজর না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। কেন কি বাবার তারপর বিয়ের পর স্বামীর যতই থাক না কেন, আমাদের মেয়েদের নিজের বলতে কিন্তু কিচ্ছু থাকে না। আমরা মেয়েরা পরাধীনই রয়ে যাই। তাই দেখা যায় কি, আমাদের যদি একটা অর্থনৈতিক স্বাধীনতা থাকে তাহলে আমাদের কিন্তু কারোর উপরেই নির্ভরশীল হতে হয় না। একটা সত্যি কথা বলো তো, সবসময় বাবার কাছে হাত পাততে কি ভালো লাগে? আর সবসময় স্বামীর কাছে হাত পাততে কি ভালো লাগে? লাগে না তো, না? আমাদের বন্ধু বেকার মেয়েদের কাছে সামান্য কোনো কিছু দরকারের জন্য কিন্তু বাবা কিংবা স্বামীর উপরেই নির্ভরশীল হতে হয়। জানো তো, সত্যি কথা বলতে কি, যদি সামান্য কিঞ্চিত পরিমাণে উপার্জন আমরা করতে পারতাম তাহলে কিন্তু সব সময় সবার কাছে আমাদের ছোট হতে হতো না। দেখো, এবার অর্থনৈতিক স্বাধীনতা কিংবা আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে যে সবসময় সরকারি চাকরি করতে হবে তাও কিন্তু নয়। আরও কত রকমের কাজ আছে। আজকাল কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু পিছিয়ে নেই, সমানভাবেই আমরা কিন্তু সবাইকে টেক্কা দিচ্ছি। শুধু অর্থনৈতিক দিক থেকে আমরা একটু হলেও পিছিয়ে আছি, তাই না বলো? আর আজকালকার যুগে প্রত্যেকটা মেয়েদের কিন্তু স্বপ্ন পূরণের জন্য কিছু না কিছু অবশ্যই করা দরকার। তো যাই হোক, চলো, অনেক গল্প হলো তোমাদের সাথে। আর তার ফাঁকে ডক্টরের কাছেও চলে গেছিলাম, ওষুধপত্র নিয়ে সোজা চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। আর হঠাৎ মায়ের চেঁচামেচি শুরু হয়েছে যে শিগগির রাস্তায় চল, মিঠুন চক্রবর্তী আসছে। হন্তদন্ত করে কাঁচা ঘুম ভেঙে রাস্তায় চলে এসেছি কোনো রকম পাগল ছাগলের মতো। আর এসে দেখছি এই অবস্থা। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তায় কিন্তু লোকের ভিড় উপচে পড়েছে। তবে তার দেখা আমরা কি আদৌ পেয়েছি? চলো শেষ পর্যন্ত দেখতে দেখতে তোমরাও দেখতে পাবে যে মিঠুন চক্রবর্তীর দেখা আমরা পেলাম কিনা। আর তার আগে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মিছিল কিন্তু রাস্তায় বেরিয়েছে, আর মানুষ উৎসাহের সাথে তাকিয়ে রয়েছে দূরে যে এই বুঝি মিঠুন চক্রবর্তী এলো। তো যাই হোক, মিঠুন চক্রবর্তীকে আর দেখা হলো না। রাস্তা থেকে ধোকা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এই যে বর ডাব কাটছে, ডাব খাবো। ওদিক থেকে রাস্তা থেকে এতটা পরিমাণ ধোকা খেয়ে এসেছি যে বাড়িতে এসে আর ডাব খেতে ইচ্ছে হচ্ছে না। গতকাল সকালবেলা যখন বাজারে গেছিলাম তখনই এই 3টে ডাব আমার বর কিনে এনেছিল। তো গতকালকে আর খাওয়া হয়নি, এনেছিল না, ওই জন্যই আজকে এটাকে কেটে নিচ্ছি। এরপর ভীষণ বৃষ্টি হয়েছিল। আর তারপর আমাদের ছানাতলায় কে এসেছিল জানো? কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। তো বৃষ্টি মুড়ি দিয়ে ভিজে ভিজে অনেকেই তাকে দেখতে গিয়েছিল। শেষ মুহূর্তে ছাতা মাথায় আমি পৌঁছে গেছিলাম। আর এই যে দেখো, আমাদের কৃষ্ণনগরের আর কি নদিয়া জেলার কৃষ্ণনগর অনেকেই হয়তো চেনো। সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরের 46তম রানীমা হচ্ছে অমৃতা রায়। তাকে দেখতে এসেছিলাম, বেশ ভালো লাগলো। চলো, এরপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।